Hello guys, welcome to Learning Classroom YouTube channel. Today's topic is Biology MCQ session. So let's start today's video. তো আজকের ভিডিওটা স্টার্ট করার আগে আমি যেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে নেব যে এমসিকিউ সেশনটা করার আগে আমাকে জানতে হবে এমসিকিউ মানেটা কি। তো ফার্স্ট অফ অল আমি দেখবো এমসিকিউ মানে কি, এমসিকিউ এর মানে কি। অনেকেই এর মানে জানে না, কম্পিটিটিভ এক্সাম দেবে কিন্তু অনেকে এর মানে জানে না। তো জানতে গেলে তাহলে আমাকে ফার্স্ট অফ অল এর ফুল ফর্মটা জেনে নিতে হবে। তবে এমসিকিউ এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো মাল্টিপল চয়েস কোশ্চেনটা কি, ধরে নাও তোমার যে একটা কোশ্চেন আছে তার মোর দ্যান ওয়ান চয়েস দেবে, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, ছটা হতে পারে, কিন্তু যেটা ইউজুয়ালি হয় সেটা হচ্ছে চারটে। ঠিক আছে, তো চারটে অপশন থাকে, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন কারেক্ট হবে। ঠিক আছে, যে কোনো একটা অপশন এর মধ্যে থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট বা সবচেয়ে কাছের অপশন, সেই অপশনটা সেটা তোমাকে টিক করতে হবে। সেইটা যদি তুমি টিক করো তাহলে তুমি সেই এমসিকিউটা ঠিক করেছো। এবং সেটা মেইনলি তোমাকে কিসে ফিল আপ করতে হয়, ওএমআর সিটে। মনে করো এরকম দেওয়া থাকবে এ, এটা বি, এটা হয়তো সি, এটা হয়তো ডি দেওয়া থাকবে। এবার মনে করো বি এর অপশনটা কারেক্ট, তো বিটাকে টিক করলে তুমি নাম্বারটা পাবে। তো ফার্স্ট অফ অল তো আমাকে জানতে হবে যে এমসিকিউ সলভ করার স্ট্র্যাটেজিটা জানতে হবে। স্ট্র্যাটেজি জানতে গেলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে কি টাইপের এমসিকিউ আসে আসলে কম্পিটিটিভ এক্সামে। তো আমরা চার রকমের এখানে ডিফিকাল্টি লেভেলের ওপর বেস করে চার রকমের ডিভাইড করেছি। একটা হচ্ছে ইজি, একটা মিডিয়াম, একটা হার্ড, একটা ভেরি হার্ড। এই চারটে মানে কি, তো চারটের মানে বেসিক্যালি যেটা দেখছো, ইজি কোশ্চেন মানে জানো সহজ যে কোশ্চেন গুলো, তার মানে সহজ কোশ্চেন তো তোমাকে সবই অ্যাটেন্ড করতে হবে, এটা তো একদম বেসিক জিনিস। এখানে লেখা আছে দেখো, অল শুড এবল টু সলভ টু কোয়ালিফাই দ্য এক্সাম 100% কারেক্ট, মানে কোনো ইনকারেক্ট করা যাবে না। তোমাকে এটা জানতেই হবে, ইজি কোশ্চেনের অ্যান্সার তোমাকে জানতেই হবে এবং পরীক্ষায় কারেক্ট করে আসতেই হবে। ঠিক আছে, তো এবার আমি দেখবো। তারপরে নেক্সট হচ্ছে মিডিয়াম। তো মিডিয়ামে কি দেওয়া আছে, ডিস ডিটারমাইন দ্য র্যাঙ্ক ফ্রম টপ 5,000 to 50,000, মানে 5,000 থেকে 50,000-এর মধ্যে যে র্যাঙ্ক করে স্টুডেন্টরা, সে 5,000 থেকে 50,000 স্টুডেন্টের মধ্যে র্যাঙ্ক করতে গেলে মিনিমাম তোমাকে 85% কারেক্ট করতে হবে। মিডিয়াম টাইপের কোশ্চেন মানে যেটা একটু ডিফিকাল্টি লেভেল বেশি থাকবে দেন ইজি। ঠিক আছে, হার্ডটা কি, দিস ডিটারমাইন দ্য র্যাঙ্ক ফ্রম টপ 500 to 5,000। ওকে, 500 থেকে 5,000 র্যাঙ্ক করতে গেলে অল ইন্ডিয়া তোমাকে 75% মিনিমাম হার্ড কোশ্চেন ঠিক করতে হবে। এরা এই যারা দেখো যে সাকসেসফুল ছেলে যারা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে যে কোনো টাইপের, তারা কিন্তু এই যে আমার ক্রাইটেরিয়াটা দেওয়া আছে এটা ফুলফিল করে আসে। আর ভেরি হার্ডের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে 1 থেকে টপ 500 এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে মিনিমাম 30% কারেক্ট করতে হয় ভেরি হার্ডটা। তো ভেরি হার্ড কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না, তো ভেরি হার্ড নিয়ে যারা বেশি চিন্তা করতে যাবে তারা এক্সামটা ঠিকঠাক ক্লিয়ার করতে পারবে না। তাই জন্য আমাকে মেনলি ফোকাস করতে হবে এই তিনটের ওপর, ইজি, মিডিয়াম আর হার্ড। ইজি, মিডিয়াম আর হার্ড কোশ্চেনের ওপর। আর আদার টাইপস কি হতে পারে, এটা তো হলো অ্যাকর্ডিং টু ডিফিকাল্টি লেভেল। এবার আমরা দেখবো যে আর কি টাইপের হতে পারে। আর হতে পারে কি, পিকচার বেসড আর ইমেজ বেসড। তার মানে কি, ছবি দেওয়া থাকবে, কোনো একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রামটাকে অপশন দেওয়া থাকবে, আইডেন্টিফাই করতে হবে সেই জায়গাটা বা সেই পয়েন্টটা যেখানটায় দেওয়া আছে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে এনসিআরটি থেকে পড়তে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো তুমি যদি জয়েন্ট এন্ট্রান্স দিতে চাও বা নিট দিতে চাও, তো এখন তো এমস হচ্ছে না, একটা এক্সাম হয়ে গেছে নিট। এবার তুমি যদি বিয়ন্ড দ্যাট কোনো এক্সাম দিতে চাও, সেক্ষেত্রেও কোনো কলেজের এক্সাম, মনে করো প্রেসিডেন্সিতে তুমি ঢুকতে চাও, সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু এরকম ইমেজ বেস কোশ্চেন আসে। তো নিটের ক্ষেত্রে এটা কম আসে, কিন্তু তাও এখন যেহেতু এমসটা ইনকর্পোরেট হয়ে গেছে, তাই জন্য তোমাকে এটা খুবই ইম্পর্টেন্ট যে আসতেও পারে পিকচার বেস বা ইমেজ বেস কোশ্চেন। তো এটা কিন্তু ইমেজটা মেনলি পার্টিকুলারলি এনসিআরটির বুকস থেকেই দেখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এনসিআরটির বুকস থেকেই দেখতে হবে। এরপর নেক্সট কি, নিউমেরিক্যাল বেস, মানে কি, যে কোনো নিউমেরিক্যাল অঙ্ক থাকবে, মানে অঙ্ক টাইপের অঙ্ক করেছো, যেটা ম্যাথস করেছো, তো ম্যাথসে নিউমেরিক থাকে 1 2 3 এরকম করে নিউমেরিক থাকে। তো নিউমেরিক্যাল বেসড কোশ্চেন থাকে অনেক, সেইগুলো এবার তোমাকে কি সলভ করতে গেলে কি করতে হবে, ডিফারেন্ট টাইপের টাইপটা জানতে হবে, টাইপ অফ নিউমেরিক্যাল কোশ্চেন জানতে হবে, তাহলে তুমি সলভ করতে পারবে নিউমেরিক্যাল বেস।
আর কি হয় স্ট্রেট ফরওয়ার্ড, যেটা তুমি যদি অ্যান্সার জানো তা পারবে, যদি না জানো তা পারবে না, সোজা কথা। তাই জন্য স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটা তোমাকে আইদার করতে হবে বা ছাড়তে হবে, এখানে গেস করলে ভুল হওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, তো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ইফ ইউ নো ইউ ক্যান সলভ, আদারওয়াইজ ডু নট অ্যাটেন্ড দ্য কোশ্চেন অন গেস। ঠিক আছে, লিখে দিয়েছি পুরো পার্টিকুলারলি কি করতে হবে। এরপর হচ্ছে কনসেপ্ট বেসড অর ট্রিকি কোশ্চেন। কনসেপ্ট বেসড অর ট্রিকি মানে যেগুলোতে তোমাকে যা পড়েছো তার উপর কনসেপ্ট লাগে, যেমন ফিজিক্সের ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কি দেখেছো কনসেপ্ট দিয়ে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, তেমনি বায়োলজির ক্ষেত্রে অনেক কোশ্চেন থাকে যেখানে তোমাকে কনসেপ্ট লাগাতে হয়, সেই কনসেপ্টটা না লাগালে তুমি কোশ্চেনটা করতে পারবে না। তো কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো থাকে, নিড টু নো দ্য কনসেপ্ট অর প্রপার নলেজ টু বি এবল টু সলভ দ্য কোশ্চেন। বুঝতে পেরেছো ইজিলি যে কি তোমাকে কি টাইপের এমসিকিউ আসে পরীক্ষার ক্ষেত্রে। সো এই সেশনে আমরা, সো ইন দিস সেশন উই উইল ট্রাই টু সলভ দ্য মিডিয়াম হার্ড, ভেরি হার্ড এন্ড পিকচার বেসড, নিউমেরিক্যাল বেসড আর কনসেপ্ট বেসড আর ট্রিকি কোশ্চেন। এই টাইপের কোশ্চেন গুলো আমরা সলভ করবো। এবার আমরা যেটা আগে টপিক গুলো পড়েছি, যারা আগে ভিডিওগুলি দেখোনি আমার সেল সাইকেল, সেল বায়োলজির ওপর, তারা প্লিজ আগে ভিডিওগুলো দেখে তারপরে এমসিকিউ সেশনটা করো, তাতে তোমাদের হেল্প হবে। ঠিক আছে, তো ওর বেসিসে আমি আজকে স্টার্ট করব। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে লেখা আছে দেখো, তোমাকে কিন্তু এটা খুব মাথায় রাখতে হবে যে বাট ডু নট ফরগেট টু সলভ ইজি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন টু গেট সাকসেস। ঠিক আছে, সাকসেস পেতে গেলে কিন্তু এইটা আর এইটা জানতেই হবে বা পারতেই হবে, এখানে কোনো এক্সকিউজ দেওয়ার জায়গা নেই, তোমাকে এইটা পারতেই হবে। এই দুটো টাইপের কোশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ইজি, তবে তুমি কিছুটা র্যাঙ্ক করতে পারবে, কমপ্লিট করার চেষ্টা করতে পারবে। ঠিক আছে, তো লেটস স্টার্ট দ্য এমসিকিউ সেশন অন সেল বায়োলজি। সো আজকের ফার্স্ট এমসিকিউটা করা যাক, যেটা কিনা নিউমেরিক্যাল বেস। দেখতেই পাচ্ছ এখানে নাম্বার আছে 125, 1000 লেখা আছে 100। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল নিউমেরিক্যাল বেসড কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট কোশ্চেনটা কি লেখা আছে দেখো, নাম্বার অফ মিওটিক ডিভিশন রিকোয়ার্ড টু প্রডিউস 100 মাইক্রোস্পোর ইন অ্যান অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, এর মানেটা কি, যে কতগুলো মিওটিক ডিভিশন দরকার 100টা মাইক্রোস্পোর বা পোলেন প্রডিউস করতে একটা অ্যাঞ্জিওস্পার্মে। তো আমরা মিওসিস অলরেডি আগে পড়েছি, তো মিওসিসে আমরা কি দেখেছি যে একটা সেল 4টে সেলকে জন্ম দেয়, মানে একটা সেল থেকে 4টে সেল প্রডিউস হয়, তাই তো মিওটিক ডিভিশন, একটা মিওটিক ডিভিশন, এটুকু আমরা জানি। আর আমরা যদি ফ্লাওয়ারিং প্ল্যান্টের ইয়ে দেখি, বেসিসে বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা পোলেন আমরা জানি মাইক্রোস্পোর, জানি আমরা মাইক্রোস্পোর টেট্রাড ফর্ম করে, মাইক্রোস্পোর টেট্রাড, এটা আমরা দেখেছি যে মাইক্রোস্পোর টেট্রাড ফর্মেশন হয়। তো মাইক্রোস্পোর টেট্রাড মানে 4টে পোলেন ফর্মেশন হবে, এরকম ভাবে থাকে, দেখেছো তোমরা শেপটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 4টে পোলেন গ্রেন প্রডিউস হচ্ছে। তাহলে আমরা জানি একটা মিওটিক ডিভিশনে 4টে পোলেন গ্রেন প্রডিউস হয়, তা আমার কটা পোলেন গ্রেন প্রডিউস করতে হবে, 100টা। ঠিক আছে, তাহলে 100টা প্রডিউস করতে গেলে আমরা জানি 4টে পোলেন গ্রেন প্রডিউস করতে হয় একটা মিওটিক ডিভিশন, তাহলে একটা হবে 1/4, তাহলে 100টা কতটা হবে, 100টা পোলেন গ্রেন প্রডিউস করতে গেলে 1/4 ইন্টু 100, তার মানে আমরা ভালোভাবে বুঝতে পারছি যে 25টা। তাহলে কতগুলো মিওটিক ডিভিশন লাগবে, 25টা। তাহলে অ্যান্সার কি হবে, আমরা ঠিক কোনটা দেবো, 25। তাই এটা কারেক্ট অ্যান্সার। কিন্তু এটারই একটা স্লাইড ভেরিয়েশন, এটাই যদি দিয়ে দেয় নাম্বার অফ মিওটিক ডিভিশন রিকোয়ার্ড টু প্রডিউস 100 ম্যাক্রোস্পোর, নন মাইক্রোস্পোর, ম্যাক্রোস্পোর মানে এগ, মেনলি যেটা এগ প্রডিউস করে, অ্যাঞ্জিওস্পার্মে এগ প্রডিউস করে, তাহলে সেই ক্ষেত্রে আবার অ্যান্সারটা কিন্তু আলাদা হবে। আমরা জানি যে ম্যাক্রোস্পোরে কিন্তু আমরা দেখেছি যে একটা মিওটিক ডিভিশনে কিন্তু এখানে একটাই সেল প্রডিউস হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, একটা মিওটিক ডিভিশনে একটাই এগ প্রডিউস হবে। তাই জন্য যদি তোমাকে লেখা থাকে যে 100টা পোলেন প্রডিউস করতে কটা লাগবে, তখন বলতে হবে অ্যান্সার 25, যে দেখলাম কি করে বার করলাম। কিন্তু যদি বলে 100টা মেগাস্পোর করতে হবে বা ম্যাক্রোস্পোর করতে হবে, তখন কি, বা এগ করতে হবে, তখন কি হবে না, একটাতে একটাই, তার মানে 100টাতে 100টা প্রডিউস হবে, 100টা মিওটিক ডিভিশন হলে 100টা এগ প্রডিউস হবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, 100। তাহলে ডিফারেন্সটা বুঝতে পেরেছো, সেম টাইপ, শুধু একটু চেঞ্জ করে দিল, মাইক্রোস্পোর আর ম্যাক্রোস্পোর, তাহলে অ্যান্সারটা ডিফারেন্স হয়ে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে এই কনসেপ্টটা। তাহলে এখানে কনসেপচুয়াল কাজে লাগছে,
কারণ এগ এর ক্ষেত্রে এটা কনসেপ্ট যে একটার ক্ষেত্রে একটাই প্রডিউস হবে, একটা মিওটিক ডিভিশন হলে একটাই এগ প্রডিউস হবে, কিন্তু পোলেনের ক্ষেত্রে যেটা বেসিক ফর্ম অফ মিওটিক ডিভিশন সেটাই হচ্ছে, কিন্তু এটাতে একটু অ্যাবনর্মাল ফর্ম হচ্ছে, কারণ কি তিনটে ডিজেনারেট করে যায়, চারটেই প্রডিউস হয় কিন্তু তিনটে ডিজেনারেট করে যায়, তাহলে সেটা আমাকে জানতে হবে। তাহলে এইটাই হচ্ছে তোমার বেসিক ডিফারেন্স। তাহলে বুঝতে পারলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউটা লিখে নাও তোমরা সব, কি করে সলভ করলাম সেটা কনসেপ্টটাও লিখে নিতে পারো, ঠিক আছে। তো আমরা এরপর নেক্সট এমসিকিউতে যাব। তাহলে চলো নেক্সট সেটে যাওয়া যাক। তো নেক্সট সেটে আমরা কি দেখবো, যে আমরা এখানে দেখা যাচ্ছে দেখো এগ সেল হ্যাজ 5 pg অফ ডিএনএ। তাহলে এগ সেলে কত ডিএনএ আছে? 5 pg, and it's in its nucleus how much of DNA will be in this animal at the end of G2 phase of mitosis। তো কি আছে এখানে? অ্যানিমাল। তো আমরা জানি এগ সেলটা হ্যাপ্লয়েড সেল, তাহলে ক্রোমোজোম নাম্বার ইজ n, অ্যানিমাল সেলটা ডিপ্লয়েড, এটাই কনসেপ্ট, তাহলে এটা হবে 2n, ঠিক আছে। আর আমরা জানি যে কি G2 ফেজের আগে আমার ডিএনএ কন্টেন্ট ডবল হয়ে যায়। আমরা যখন এস ফেজ দেখেছি, সিনথেসিস ফেজ, সেই ফেজে দেখেছি যে ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে। তো সেখানে ডিএনএ কন্টেন্টটা ডাবল হয়ে যায়। তা ডিএনএ কন্টেন্ট যদি ডাবল হতে হয়, তা ডিএনএ কন্টেন্ট ডাবল হতে গেলে এটা কি হবে? 5 pgটা ডিএনএ কন্টেন্টটাকে ডাবল করে দিতে হবে, তাহলে G2 ফেজে ডাবল হয়ে যায়। তাহলে এটা হবে কত? G2 ফেজের আগে, G2 ফেজের এন্ডে কত হবে? 10 pg। বুঝতে পারলে ইজিলি যে 5 pg ইন্টু 2, যেহেতু ডাবল হয়ে যায় ডিএনএ কন্টেন্ট আফটার যে G2 ফেজের আগে 10 pg হয়ে যাবে এটা, ঠিক আছে। তো 10 pg হয়ে গেলেও কিন্তু একটা খেয়াল রাখতে হবে, যেটা হ্যাপ্লয়েড সেলের ক্ষেত্রে 10 pg, কিন্তু আমাকে বলেছে অ্যানিমাল সেল যেটা কিনা ডিপ্লয়েড, তাহলে তখন কি হবে? যেহেতু আমরা জানি যে দুটো অ্যানিমাল সেল কি করে ফর্ম হবে, একটা এন ক্রোমোজোম নাম্বার আর একটা এন ক্রোমোজোম নাম্বার, তাই দুটো এন ক্রোমোজোম নাম্বার মিলে তবে 2n ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। তবে 2n ফর্মেশন হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা। তাহলে এটা 10 pg ডিএনএ আর এটা 10 pg ডিএনএ, টোটাল কত পিজি ডিএনএ হলো? 20 pg ডিএনএ। তা 2n সেলে কত পিজি ডিএনএ থাকবে? 20 pg। তাহলে অ্যানসারটা কি হবে? 20 pg। এটা নিশ্চয়ই আশা করি সবাই বুঝতে পেরেছো কি করে হলো। আরেকবার বলে দিচ্ছি, 5 pg, তা অ্যানিমাল সেল 2n হয়, আর আমরা জানি এস ফেজ G2 ফেজের এন্ডে ডিএনএ কন্টেন্ট ডবল হয়ে যায় অলরেডি। তা ডিএনএ কন্টেন্ট ডবল হয়ে কত হয়? 5 pg আছে ডিএনএ কন্টেন্ট, তা ডবল হলে কত হবে? 10 pg, ঠিক আছে, 10 pg। তাহলে আমরা কি জানি যে একটা সিঙ্গেল হ্যাপ্লয়েড সেলে 10 pg, তাহলে ডিপ্লয়েড সেলে কি হবে? 10 প্লাস 10 pg, একটা 10 আর একটা 10, টোটাল ডিএনএ কন্টেন্ট কত হবে? 20 pg ইন অ্যানিমাল। তাহলে অ্যানিমালটা ডিএনএ কন্টেন্ট হবে 20 pg। এটা ইজিলি বোঝা গেল, ঠিক আছে। এবার হাউ মেনি মাইটোটিক ডিভিশনস অকার্স ইন আ সেল অফ রুট টিপ টু ফর্ম 256 সেল। তো এখানে কি দেওয়া আছে? মাইটোটিক ডিভিশন, নট মিওটিক, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, মাইটোটিক ডিভিশন দেওয়া আছে। তাহলে আমরা সবসময় জানি, আগেই আমরা পড়েছিলাম যে যতগুলো মাইটোটিক ডিভিশন হয় -1 করে দিতে হবে, যতগুলো সেল হয় -1 করে দিতে হবে, তাহলে আমরা মাইটোটিক ডিভিশন পেয়ে যাবো। মানে বেসিক এক্সাম্পলটা কি হবে, মানে বেসিক ফর্মুলাটা কি হবে? n সেল -1, যতগুলো সেল দেওয়া থাকবে -1, তাহলে এখানে কতগুলো সেল দেওয়া আছে? 256, তো 256 -1, তাহলে 256 -1 কত হয়? 255। বোঝা গেল ইজিলি। তো অ্যান্সার কি হবে? 255। তাহলে যতগুলো মিওটিক ডিভিশন দেবে শুধু -1 করে দেবে, সেল থেকে -1, তাহলে ততগুলোই মাইটোটিক ডিভিশন হবে, ঠিক আছে। দ্যাট ইজ 255। ইজিলি বোঝা গেল। এবার নেক্সট কোশ্চেন, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে। স্টার্টিং উইথ আ ব্যাকটেরিয়াম দ্যাট ডিভাইডস 1 in half hour, how many bacteria are formed after 24 hours of growth? তাহলে বলছে যে আধ ঘন্টায় একবার ডিভাইড করে। আমরা জানি একটা সেল থেকে ডিভিশন করে কটা সেল ফর্ম করা হয়? দুটো সেল, ইন কেস অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো দুটো সেল ফর্ম হচ্ছে, তাহলে আধ ঘন্টায় দুটো সেল ফর্ম হয়, তাহলে 1 ঘন্টায় কত হয়? আধ ঘন্টায় যদি দুটো হয়, সরি, আধ ঘন্টায় একটা ডিভিশন হচ্ছে, তাহলে 1 ঘন্টায় কটা ডিভিশন হবে? দুটো ডিভিশন হবে। এটা বোঝা গেল যে 1 ঘন্টায় কটা ডিভিশন হবে? দুটো ডিভিশন হবে। তার মানে কি বোঝা যাবে যে কটা সেল হবে? আধ ঘন্টায় একটা ডিভাইড করছে, তাহলে একটা থেকে দুটো হচ্ছে। এবার আমার মনে রাখতে হবে, তাহলে আরেকটা ব্যাকটেরিয়াও কি হবে? আধ ঘন্টায় কটা ফর্ম করবে? দুটো। তার টোটাল কটা ফর্ম হলো? 4টে। কটা ফর্ম হলো? 4টে। তাহলে ফর্মুলাটা কি হলো? 2 to the power 2 লিখতে পারি 4টেটাকে। তাহলে 1 ঘন্টায় কত হচ্ছে? 2 to the power 2, ঠিক আছে।
আমার কত ঘন্টা দেওয়া আছে? 24 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তাহলে 24 ঘন্টায় কত হবে? 2 টু দি পাওয়ার 2, সরি 2 টু দি পাওয়ার 2 করে 24 বার গুণ করতে হবে, এরকম করে 24 বার গুণ করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 24 ইন্টু 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 48। বোঝা গেল কতগুলো হবে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটাতে দুটো, তারপরে দুটো থেকে চারটে হবে না, চারটে থেকে আটটা হবে না, এরকম করলে কিন্তু ভুল হয়ে যাবে। অ্যান্সারটা মনে রাখতে হবে আধ ঘন্টায় দুটো হচ্ছে, তাহলে 1 ঘন্টায় টোটাল চারটে হবে, তার মানে 2 টু দি পাওয়ার 2, তাই 24 ঘন্টায় হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 24 মানে 2 টু দি পাওয়ার 48, তাহলে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 48। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ব্যাকটেরিয়ার গ্রোথটা এইভাবে হয়, ঠিক আছে? ওইভাবে হয় না, এক্সপোনেনশিয়াল গ্রোথ হয় না, ঠিক আছে? তো এটা অ্যান্সার। তাহলে চলো এবার নেক্সট সেট অফ কোশ্চেনে যাব। ওকে, নাও ইন দ্য নেক্সট সেট অফ এমসিকিউ, what is the first question? In wheat plant, what is the minimum number of meiotic division required to obtain 100 grains? That is fruits. তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে একটা ফ্রুট তৈরি করতে গেলে কি দরকার আমাদের? 100টা, আমাকে এখানে দরকার 100টা, তাই জন্য 100টা আমার কি দরকার? এগ দরকার। আর 100টা কি দরকার? স্পার্ম বলতে পারো বা বলতে পারো পোলেন, ক্ষেত্রে বেস্ট হবে পোলেন বলাটা, ঠিক আছে? 100টা পোলেন দরকার, বোঝার ক্ষেত্রে স্পার্মও নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো 100টা এগ, 100টা পোলেন দরকার টু প্রডিউস 100টা গ্রেন, ঠিক আছে? বা ফ্রুট অবটেন করতে গেলে। এবার আমরা কি জানি যে 100টা এগ করতে, আমরা আগে অলরেডি পড়েছি, আগের এমসিকিউ গুলোতে দেখেছি যে 100টা এগ তৈরি করতে গেলে কতগুলো মিওটিক ডিভিশন লাগে? 100টা। আর 100টা পোলেন করতে গেলে কতগুলো মিওটিক ডিভিশন লাগে? 25টা। তাহলে 100টা ফ্রুট করতে কতগুলো টোটাল লাগছে? 100 প্লাস 25, 125টা। কতগুলো মিওটিক ডিভিশন লাগবে? হাউ মেনি মিওটিক ডিভিশন রিকোয়ার্ড? 125, দ্যাট ইজ 100 এগ প্রডিউস রিকোয়ার্ড 100 meiotic division, 100 egg require 100 meiotic division, and 100 pollen require 25 meiotic division. That is total 125 meiotic division required to obtain 100 grains or fruits. So you can easily understand this. বুঝতে পেরেছো সবাই নিশ্চয়? তো অ্যানসারটা হবে 3. ওকে, 125, 125. Now we will go to the next question. Next questionটা কি আছে? If by successive division of a bacterium every minute a small test tube is filled up in 1 hour, then lower half of the test tube will be filled up in how much time? তো কি বলেছে যে সাকসেসিভ ডিভিশন হচ্ছে একটা ব্যাকটেরিয়ার, এভরি মিনিট, প্রতি 1 মিনিট অন্তর অন্তর ডিভিশন হচ্ছে, ঠিক আছে? ব্যাকটেরিয়াটা তো বলেছে যে 1 ঘন্টায় পুরো টেস্ট টিউবটা, এটা আমি যদি ধরে নিই টেস্ট টিউব, ঠিক আছে? এই টেস্ট টিউবটায় ধরে নিলাম ব্যাকটেরিয়াটা, এইটা মনে করো ধরে রাখো টেস্ট টিউবের, মনে করো এটা হাফ, এটা ফুল টেস্ট টিউব, সরি এটা হাফ, এটা ফুল টেস্ট টিউব। তো মনে করো ফুলটা ভর্তি আছে, এখন এই ফুলটা ভর্তি হতে পুরোটা মনে করো ব্যাকটেরিয়াতে ভর্তি আছে টেস্ট টিউবটা। তো এই টেস্ট টিউবটা পুরোটা ভর্তি হতে কতক্ষণ লাগছে? 1 ঘন্টা। অল লিখতে পারি কি 60 মিনিট লিখতে পারি, 1 hour means 60 মিনিট। তো কি লিখেছে আমাকে? দ্য লোয়ার হাফ অফ দ্য টেস্ট টিউব উইল বি ফিল্ড আপ, এই যে লোয়ার হাফটা সেটা ফিল করতে কত টাইম লাগবে? এবার আমরা অলরেডি পড়েছি যে একটা থেকে দুটো ব্যাকটেরিয়া প্রডিউস হচ্ছে কত মিনিটে? 1 মিনিটে, ঠিক আছে? আমরা বুঝতে পারছি যে এক্সপোনেনশিয়ালি বাড়ে না, এটা প্রতি মিনিটে দুটো 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 করে বাড়ছে, ঠিক আছে? তো 1 ঘন্টায় ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে একটা বেসিক জিনিস বলো যে যদি এটা অর্ধেক ভর্তি থাকে, অর্ধেক থেকে পুরোটা ভর্তি করতে কতক্ষণ লাগবে? মনে করো অর্ধেকটা ব্যাকটেরিয়া ভর্তি আছে এখন, এবার বলছে 60 মিনিটে পুরোটা ভর্তি হয়ে গেছে, 60 মিনিটে 60 মিনিটে পুরো টেস্ট টিউবটা ভর্তি হয়ে গেছে, ফিল্ড আপ হয়ে গেছে টেস্ট টিউবটা, ফুল টেস্ট টিউবটা ফিল্ড আপ হয়ে গেছে 60 মিনিটে। তাহলে হাফ টেস্ট টিউবটা ফিল্ড আপ হতে কতক্ষণ লাগবে? 59 মিনিট। ইজিলি বোঝা যাচ্ছে, কারণ 1 মিনিটে আমি ভাবছি ডবল হয়ে যাচ্ছে, 1 মিনিটে কি হয়ে যাচ্ছে? ডবল হয়ে যাচ্ছে। তাহলে এইটা যতটা আছে ডবল হয়ে গেলে কি হবে? হাফটা ডবল হলে কি হয়? দ্যাট ইজ ফুল। হাফ ইন্টু 2 মিনস 1, তার মানে ফুল হয়ে যাচ্ছে। তাহলে পুরোটা, তাহলে 59 সেকেন্ডসে কত? হাফ ফিল হবে। আবার যদি বলে 1/4 ফিল হতে কত টাইম লাগবে? 58 মিনিট, কারণ হাফ ইন্টু হাফ
সমান 1/4। ইজিলি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো যে তোমরা 1/4 হলে 58 মিনিট লাগবে, হাফ হতে লাগবে 59 মিনিট, আর ফুল হতে লাগবে 60 মিনিট। তাহলে অ্যান্সারটা হবে এখানে হাফ বলেছে যেহেতু এখানে, তাই অ্যান্সারটা হবে 59 মিনিটস। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট যে হাফটা ডবল হতে 1 মিনিটই লাগবে, হাফটা ডবল হতে 1 মিনিটই লাগবে। ঠিক আছে, তার অর্ধেক হতে আরো 1 মিনিট কমিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইভাবে বার করা যাবে। তোমাকে যদি 1/4 বলে 1/6 বলে যেমন বলবে সেরকম অনুযায়ী গুণ করতে হবে। যে যে যেমন হাফ হলো 1 মিনিটে, এবার 58 মিনিটে হাফ ইন্টু হাফ মানে 1/4 হয়ে গেল। এবার কি দেখবো আমরা, ফ্র্যাগমোপ্লাস্ট। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু কনসেপচুয়াল বেসড একটু, এটা নিউমেরিক্যাল নয়, কনসেপচুয়াল বেসড। কি দেখবো, ফ্র্যাগমোপ্লাস্ট ইজ, আমরা জানি ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় দেখেছি আমরা, না সেল প্লেট ফরমেশনে দেখেছি আমরা। সেল প্লেট সেটা কোথায় ফর্ম হচ্ছে, না সাইটোকাইনেসিস, প্ল্যান্টের সাইটোকাইনেসিসে, সাইটোকাইনেসিস, প্ল্যান্ট সাইটোকাইনেসিস আমি দেখছি, এটা দেখেছি প্ল্যান্ট সাইটোকাইনেসিসে। তা প্ল্যান্ট সাইটোকাইনেসিস এখানে আমি দুটো অপশনে দেখতে পাচ্ছি সেল প্লেট লেখা আছে, দেখো সেল প্লেট, তাহলে এই দুটোর মধ্যে হবে, ইজিলি বোঝা যাচ্ছে। তার অপশন দুটো পড়ি, সেল প্লেট ফর্ম বাই ভেসিকলস অফ ইয়ার এন্ড মাইক্রোফিলামেন্ট ডিউরিং সাইটোকাইনেসিস। আরেকটা কি, সেল প্লেট ফর্ম বাই ইয়ার, ডাইসাইটোজোম, সিক্রিটেড ভেসিকল এন্ড স্পিন্ডেল ফাইবার। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে সেল প্লেট থেকে তো ফর্ম হচ্ছে। এবার আমাকে জানতে হবে ফ্র্যাগমোপ্লাস্ট কি থেকে সিক্রিট হয়। আমাদের সবসময় রাখতে হবে গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস বলা যেতে পারে, গলগি অ্যাপারেটাস বা কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে আমরা জানি মেনলি অ্যান্সারটা হচ্ছে গলগি অ্যাপারেটাস, বাট অলসো ইয়ার। কিন্তু এখানে তো গলগি অ্যাপারেটাস দেয়া নেই, কিন্তু এখানে একটা জিনিস দেয়া আছে, দেখো সিক্রিটারি ভেসিকল। সিক্রিট কে করে ভেসিকল, এটা হচ্ছে গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস ভেসিকলকে সিক্রিট করে বাইন্ড করতে হেল্প করে, গলগি অ্যাপারেটাসটা সিক্রিটারি ভেসিকল। তাহলে এখানে ইনডাইরেক্টলি দেওয়া আছে, এটাই ধরা আছে যে গলগি অ্যাপারেটাস হবে। এবার যদি অপশন থাকতো শুধু ইয়ার থাকতো, তাহলে তখন কিন্তু রিলেটিভলি ইয়ার হতো। আমি কি প্রথমে বললাম যে যেটা সবচেয়ে কাছে হবে, যেটা সবচেয়ে মানে মিলবে কাছাকাছি, সেইটাই অ্যান্সার হবে। তাহলে এখানে কিন্তু দেখো ইয়ার গলগি অ্যাপারেটাস যেখানে আছে সেটা অ্যান্সার হবে, শুধু ইয়ার থাকলে হবে না, শুধু ইয়ার থাকলে এটা হবে না। যদি এটা না দেয়া থাকতো তাহলে তখন আমি ইয়ারের কথা চিন্তা করতাম, কিন্তু এখানে যেহেতু গলগি অ্যাপারেটাস দেওয়া আছে, তাহলে গলগি অ্যাপারেটাসটা যেখানে দেওয়া আছে সেটাই আগে হবে। তাহলে অ্যান্সারটা হবে অ্যান্সার 3। ইজিলি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। চলে উইল নাও গো টু দ্য নেক্সট সেট। সো লেটস স্টার্ট নেক্সট সেট অফ কোশ্চেন। তো নেক্সট সেট অফ কোশ্চেনে কি দেখা যাচ্ছে, ফার্স্ট কোশ্চেনটা, হাউ মেনি কম্বিনেশন অফ ক্রোমোজোমস আর পসিবল ইন দ্য গ্যামেটস from a diploid cell having 10 ক্রোমোজোম। তাহলে কটা ক্রোমোজোম আছে, 10টা, 10 ক্রোমোজোম। তাহলে এখানে একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, 2 to the power n। সেখানে nটা কি, nটা হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোম, নাম্বার অফ ক্রোমোজোম। ওকে, তাহলে এখানে নাম্বার অফ ক্রোমোজোম কত, 10। তাহলে কতগুলো কম্বিনেশন পসিবল, 2 to the power 10। অ্যান্সারটা তাহলে কত, 2 to the power 10। বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, where meiosis occur in blue green algae bacteria। তো এখানে লেখা আছে ব্যাকটেরিয়া, এইটাই কনসেপ্ট, এখানে কনসেপচুয়াল। এটা ব্যাকটেরিয়া কি, প্রোক্যারিওট। তো প্রোক্যারিওট কি জানি আমরা, যে প্রোক্যারিওটে মিওসিস হয় না। তাই এখানে অ্যান্সারটা কি হবে, না। বুঝতে পেরেছো সবাই এখানটা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা একটু ট্রিকি কোশ্চেন আছে। তারপর নেক্সট সেট অফ কোশ্চেন কি দেখা যাচ্ছে, ইন পাইনাস নাম্বার অফ ক্রোমোজোম ইন ইটস লিফ সেল ইজ 24। কত দেওয়া আছে, 24। What will be the number of chromosome in its endosperm? এন্ডোস্পার্মে কতগুলো ক্রোমোজোম হবে, এটা আমাকে বার করতে হবে। এবার এখানে একটা হিন্ট দেওয়া আছে, পাইনাস। পাইনাস আমরা কি, পাইনাস আমরা জানি পাইনাস ইজ জিমনোস্পার্ম। তাহলে অ্যাঞ্জিওস্পার্মে যেমন 3 to the power n হয়, এন্ডোস্পার্ম যদি নাম্বারটা মানে ক্রোমোজোম নাম্বারটা 3 to the power n হয়, কিন্তু এখানের ক্ষেত্রে কিন্তু এক্সেপশন, জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু কি হয় না, হ্যাপ্লয়েড, দ্যাট ইজ n, হ্যাপ্লয়েড n হয়। তাহলে এন্ডোস্পার্ম কি হয়, হ্যাপ্লয়েড হয়। মানে যদি এটা 2x হয় বা 2n হয়, সরি 2n হয়, তাহলে 2n ইকুয়াল টু 24 ক্রোমোজোম। লিফের ক্ষেত্রে আমরা জানি ডিপ্লয়েড, তাহলে লিফের ডিপ্লয়েড যদি হয় তাহলে 2n সমান 24, তাহলে n সমান কত হবে, হাফ হয়ে যাবে 24 এ, তার মানে 12। তাহলে এখানে কত, 12। তাহলে
ক্রোমোজোম নাম্বার কত হবে এন্ডোস্পার্মের 12 ইন কেস অফ জিমনোস্পার্ম। তাহলে এটা মনে রাখতে হবে, জিমনোস্পার্মের এন্ডোস্পার্ম হয় হ্যাপ্লয়েড, এটা একটা ফ্যাক্ট, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। আর এখানে পাইনাসটা এখানে ট্রিক করার জন্য দিয়েছে, তাহলে পাইনাসটা দেখেই বুঝতে পারবে যে এটা জিমনোস্পার্ম এর এক্সাম্পল। তো চলো এবার নেক্সট কোশ্চেন, নাম্বার অফ ক্রোমোজোম গ্রুপস অ্যাট ইচ ইকুইটোরিয়াল প্লেট অফ মেটাফেজ 1 অফ আ প্ল্যান্ট হ্যাভিং 2n equal to 60 ক্রোমোজোম উইল বি। তাহলে এখানে কি লেখা আছে মেটাফেজ 1, তা আমরা কি জানি মেটাফেজ 1 এর ক্ষেত্রে কি হয়, ডাবল মেটাফেজ প্লেট, দুটো মেটাফেজ প্লেট থাকে, তাই তো আমরা জানি দুটো মেটাফেজ প্লেট থাকে। তা দুটো মেটাফেজ প্লেট মানে কি, দুটো মেটাফেজ প্লেটে ক্রোমোজোম গুলো অ্যারেঞ্জ হবে, তার মানে দুটো যদি 60টা ক্রোমোজোম থাকে তাহলে এক একটা মেটাফেজ প্লেটে কত করে হবে 30টা, ইজিলি বোঝা গেল। তাহলে এটাই কনসেপ্ট যে মেটাফেজ 1 এ ডাবল মেটাফেজিক প্লেট দেখা যায়, ঠিক আছে, যেটা আর কোথাও দেখা যায় না। তাহলে অ্যানসারটা কি হবে, অ্যানসার উইল বি 60 এর হাফ, দ্যাট ইজ 30, ইজিলি বোঝা গেল, অ্যানসার হবে 30। চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি, ইফ দ্য ডিএনএ কন্টেন্ট ইন আ সেল ইজ 2C after M phase what will be the DNA content at G1 after S and at G2, তিনটে ফেজে বার করতে বলেছে। 2C হচ্ছে M ফেজের পর, তাহলে G1 এ কত ছিল, S এ কত ছিল, G2 তে কত ছিল বা কত হলো, ঠিক আছে। তো আমি আগেই বলেছিলাম যে G1 এর ক্ষেত্রে কি হয়, G1 এর ক্ষেত্রে যে ক্রোমোজোম নাম্বারটা কিন্তু সেমই থাকে, সরি ডিএনএ কন্টেন্টটা সেমই থাকে, ডিএনএটা ডাবল কোথায় হয়, এস ফেজে বা সিনথেসিস ফেজে, তাই তো। তাহলে ডিএনএ কন্টেন্টটা ডবল হয়ে যাবে এস ফেজে, তার মানে যদি এটা এক্স হয় এস ফেজে কি হবে 2x, G2 ফেজে কি হয় আর তো ডবল হয় না, যেটা ছিল সেটাই থাকে, সেমই থাকে, তাহলে 2x, তাহলে এটা অ্যান্সার হবে x 2x 2x। এবার এখানে x এর ভ্যালু কত দেওয়া আছে 2c, তাহলে 2c বসিয়ে দাও, 2c 2 into 2c 2 into 2c, তাহলে অ্যান্সার কি হবে 2c 4c 4c, অ্যান্সার কত দেখবো এটা 2c 4c 4c, তাহলে এটা অ্যান্সার 2c 4c 4c। এটা একটা কনসেপ্ট যে এস ফেজে ডিএনএ কন্টেন্টটা ডাবল হয়ে যায়, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আবার আমি ব্যাকটেরিয়ার গ্রোথের ব্যাপারটাতে এসেছি, গ্রোথ কার্ভে। তো ব্যাকটেরিয়াম ডিভাইডস এভরি 35 মিনিটস, তারপর কি লেখা আছে, ইফ আ কালচার কন্টেন্ট 10 to the power 5 cells per ml is grown for 175 minutes, what will be the concentration per ml after 175 minutes? তো 10 to the power 5 অলরেডি per ml এ প্রেজেন্ট আছে, তাহলে 175 মিনিট পর কনসেন্ট্রেশনটা কত হবে, ঠিক আছে। তাহলে এটা বোঝার জন্য জায়গাটা মুছে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো কি হচ্ছে, এখানে দেওয়া আছে, দেখো বলেছে 35 মিনিটে একটা ব্যাকটেরিয়া ডিভাইড করছে, তাহলে 35 মিনিটে একটা ডিভাইড করছে, তাহলে 175 মিনিট ডিভাইড করার পর কনসেন্ট্রেশন বার করতে বলেছে, তাহলে 35 প্লাস 35 প্লাস 35 প্লাস 35, তাহলে প্লাস 35, 5টা 35 করলে তবে হচ্ছে 175, ঠিক আছে, 5টা 35 করলে তবে হচ্ছে 175। তো 175 যখন হচ্ছে তাহলে কবার ব্যাকটেরিয়া ডিভাইড করছে, একবার দুবার তিনবার চারবার পাঁচবার, তাহলে 5বার ডিভাইড করছে। আমরা অলরেডি কি বলেছি যে একটা থেকে ডাবল হয়ে যাচ্ছে, প্রতিটাতেই দুটো করে ফর্ম হচ্ছে, দুটো 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 প্রত্যেকটা ফেজেই, তাহলে দুটো দুটো করে ফর্ম হচ্ছে, ডাবল হচ্ছে, তা 2 to the power কত হবে এটা 5, কত হলো 2 to the power 5, তার মানে কত 2 to the power 5 মানে 32 ইকুয়াল টু 32। তাহলে কতগুলো হচ্ছে সেল ব্যাকটেরিয়াল সেল প্রডিউস হচ্ছে 32টা। এবার অলরেডি কটা প্রেজেন্ট আছে 10 to the power 5 প্রেজেন্ট আছে, তার টোটাল কত হবে 32 into 10 to the power 5, এতগুলো সেল প্রেজেন্ট, 32টা প্রডিউস হলো 175 মিনিট পর, 10 to the 5 অলরেডি প্রেজেন্ট আছে পার এমএল এ, তার টোটাল পার এমএল এ কত হলো 32 into 10 to the power 5 সেলস। তাহলে ইজিলি বোঝা গেল, যেটা আগে বলেছিলাম ওই কনসেপ্টটা কাজে লাগলো এখানে, যে 2 to the power 5 মানে 32টা ইন্টু 10 to the power 5 সেল প্রেজেন্ট আছে, তাহলে 32 into 10 to the power 5 সেলস, ঠিক আছে। এবার আমরা নেক্সট সেট অফ কোশ্চেনে যাব।
উইল সি দ্য লাস্ট সেট অফ কোশ্চেন। ঠিক আছে, তো চলো দেখি ফার্স্ট কোশ্চেনটা কি আছে। ইন আ কালচার অফ ইকোলাই দ্য সেল পপুলেশন ইনক্রিজড ফ্রম 1.5 into 10 to the power 6 cells per ml to 12 into 10 to the power 6 cells per ml in 36 minutes. The generation time is, the generation time টা কি মেনলি আগেই বলেছিলাম আগের লেকচারে আমি, যে জেনারেশন টাইম মানে একটা ব্যাকটেরিয়া একটা ডিভাইড করতে, একটা ডিভিশন করতে কত টাইম লাগে, কত টাইম লাগায়, সেইটাই হচ্ছে জেনারেশন টাইম। ঠিক আছে, তাহলে সেইটা মেনলি বার করতে হবে যে একটা থেকে দুটো মানে একটা ব্যাকটেরিয়া একটা থেকে দুটো হতে কত সময়টা লাগাচ্ছে। তাহলে সেটা বার করতে গেলে কি দিয়েছে আমাকে, যে এতগুলো ছিল 1.5 ছিল, সেখান থেকে 12 হয়ে গেছে নাম্বার অফ সেল। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে 1.5 ইন্টু একটা ডিভিশনের পর 1.5টা কত হবে, 1.5 ইন্টু ডবল হয়ে যায়, আমি কি বলেছি, তাহলে 3 হবে। সেকেন্ড ডিভিশনের পর কত হবে, 3 ইন্টু 2 মানে কত হবে 6। তারপর থার্ড ডিভিশনের পর কত হবে, 6 ইন্টু 2 মানে 12। তার কটা ডিভিশন হলো, একটা দুটো তিনটে, তার কবার ডিভাইড করলো ব্যাকটেরিয়াটা, 3 বার ডিভাইড করেছে। তাহলে এর থেকে বুঝতে পারলাম যে ব্যাকটেরিয়াটা 3 বার ডিভাইড করেছে। 3 বার ডিভাইড করার পর 12 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সেল হয়েছে। তা 3 বার ডিভাইড করতে টাইম লেগেছে 36 মিনিট। 3 বার ডিভাইড করতে 36 মিনিট। তাহলে একবার ডিভাইড করতে 36 ডিভাইডেড বাই 3 মানে 12 মিনিটস। এটা থেকে ইজিলি বুঝতে পারছো যে একবার ডিভাইড করতে কতক্ষণ লাগছে, 12 মিনিটস। তাহলে সেটা হচ্ছে জেনারেশন টাইম। তো অ্যান্সারটা কত হবে, 12 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। তো এবার নেক্সট সেট অফ কোশ্চেন, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন। অ্যানাস্ট্রাল মাইটোসিস ইজ ক্যারেক্টারিস্টিক অফ, অ্যানাস্ট্রাল মাইটোসিস কার ক্ষেত্রে দেখা যায়, অ্যানাস্ট্রাল মাইটোসিস হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। কিসের ক্ষেত্রে দেখা যায়, এটা মনে রাখতে হবে, হায়ার প্ল্যান্ট। এটা হচ্ছে একদম ফ্যাক্ট বেসড, এটা না জানলে পারবে না। তাহলে এটা নোট করে নেবে যে অ্যানাস্ট্রাল মাইটোসিস কিসে দেখা যায়, হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। মানে যেখানে অ্যাস্টারটা ফর্মেশন হয় না। অ্যাস্টার ফর্মেশন আমরা দেখেছিলাম যেরকম করে অ্যাস্টার ফর্ম করে, দুদিকে দুটো অ্যাস্টার থাকে, তারপরে সেন্ট্রিওল এর ব্যাপারটা আসছে। সেই ভিডিওগুলো আমার আগে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন, আনডিফারেন্সিয়েটেড সেল of an animal has 64 chromosome in metaphase. How many chromosome will be present in the gamete of that animal? তো বোর্ডটাকে সোজা করে নিচ্ছি। তো প্রেজেন্ট ইন দ্য গ্যামেট অফ দ্যাট অ্যানিমাল, তাহলে আমাকে কি বার করতে হবে যে কতগুলো ক্রোমোজোম থাকবে গ্যামেটে, ওই অ্যানিমালটা এক একটা গ্যামেটে কতগুলো থাকবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, 64 ক্রোম্যাটিডস। এবার আমাকে একটা কনসেপ্ট জানতে হবে, সেই কনসেপ্টটা কি না, একটা ক্রোমোজোমে কটা ক্রোম্যাটিড থাকে না, আমরা অলরেডি পড়েছি একটা ক্রোমোজোমে এ একটা ক্রোম্যাটিড ফুল আর একটা ক্রোম্যাটিড ফুল, তাহলে দুটো ক্রোম্যাটিড থাকে, তাই তো, দুটো ক্রোম্যাটিড থাকে। এবার দুটো ক্রোম্যাটিড তার মানে এক একটাতে টোটাল কটা ক্রোম্যাটিড থাকছে টোটাল, তাহলে টোটাল কতগুলো তাহলে ক্রোমোজোম আছে এর থেকে বেরিয়ে যাবে, একটা ক্রোমোজোমে দুটো ক্রোম্যাটিড, তাহলে 64টা। তাহলে এখান থেকে উল্টো করে দেবো, দুটো ক্রোম্যাটিডে একটা ক্রোমোজোম, তাহলে একটা ক্রোম্যাটিডে 1 2, 64টা ক্রোম্যাটিডে 64 ইন্টু হাফ মানে কত হবে 32। এবার বলেছে হাউ মেনি ক্রোমোজোম উইল বি প্রেজেন্ট ইন দ্য গ্যামেট, গ্যামেটটাতে কত হবে, এক একটা গ্যামেট, এটা ডিপ্লয়েড আছে, ডিপ্লয়েডে কত 2 n 32, তাহলে হ্যাপ্লয়েড, গ্যামেট মানে n, হ্যাপ্লয়েড, তাহলে n এ কত হবে 32/2 মানে 16। তাহলে অ্যান্সার কত হবে, গ্যামেটে কতগুলো ক্রোমোজোম প্রেজেন্ট থাকবে 16। তাহলে কনসেপ্ট এখানে কি যে একটা ক্রোমোজোমে দুটো ক্রোম্যাটিড থাকছে, এটা হচ্ছে মেন কনসেপ্ট। এবার এই টাইপের কোশ্চেন তুমি নিটে প্রচুর দেখবে, দেখে কোশ্চেনটা অনেক বড় লাগছে কিন্তু কোশ্চেনটা খুব ইজি, তাই জন্য অনেক ছেলে এটা দেখে ঘাবড়ে যায়। তাহলে ফার্স্ট অফ অল ঘাবড়ালে হবে না, কনফিডেন্ট থাকতে হবে। তো কোশ্চেনটা পড়ে নেবো, তাড়াতাড়ি করে সলভ করার চেষ্টা করবো। ম্যাচ লিস্ট 1 and 2, সিলেক্ট অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য কোড গিভেন বিলো। তাহলে 1 নম্বরে যা দেওয়া আছে আর 2 নম্বরে, এই দুটো আমার মেনলি ম্যাচ দ্য ফলোইং করতে হবে এবং এখানে মেলাতে হবে। এ বি সি ডি দেওয়া আছে, 1 2 3 4 দেওয়া আছে, তাহলে এ এর সঙ্গে কোন 1 2 3 4 মিলছে সেটা বার করতে হবে। তাহলে আমি এখানে দেখে নিই, পেয়ারিং অফ কখনোই এইভাবে করবে না, বারবার বাউন্ড করে দিচ্ছি, কখনোই এইভাবে ম্যাচিং করবে না, তাতে গুলি যেতে পারে, সবসময় সাইডে লিখবে। তাহলে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, আমরা জানি পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলা হয়, সাইন্যাপসিস। সাইন্যাপসিস মানে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, অলরেডি আগে পড়েছি, তাহলে এটা হবে এ। তারপরে নেক্সট, অ্যাকচুয়াল ইন্টারচেঞ্জ অফ কমপ্লেক্স সেগমেন্টস বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম, B/W মিন্স বিটুইন, ওকে, বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম।
তাহলে ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে সেগমেন্ট ইন্টারচেঞ্জ হওয়া মানে কি হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি যে এটা মেনলি ক্রসিং ওভার হচ্ছে। তাহলে ক্রসিং ওভার কোনটা দেখতে হবে, তাহলে এখানে বি লিখে দিলাম ক্রসিং ওভার। থার্ডটা কি, প্রোটিন বডি ফর্ম বিটুইন পেয়ার্ড হোমোলোগাস ক্রোমোসোম। প্রোটিন বডি ফর্ম হচ্ছে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স, তার মানে সাইন্যাপসিস মানে কি পেয়ারিং হচ্ছে। এবার সেটাকে তো অ্যাটাচ করতে হবে, কোনো প্রোটিন দিয়ে অ্যাটাচ হয়, সেই যে কমপ্লেক্সটা ফর্ম আমরা পড়েছিলাম বাইভ্যালেন্ট অ্যাটাচ হচ্ছে কমপ্লেক্সটা দিয়ে, সেই কমপ্লেক্সটার নাম কি আমরা জানি সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। তাহলে এটা অ্যান্সার হবে সি। লাস্টেরটা কি, দ্য ক্রস শেপ কনফিগারেশন আমরা পড়েছিলাম এক্স শেপ কনফিগারেশন যখন ক্রোমোজোমে দেখা যাবে সেটাকে কি বলে কায়াজমাটা, সেটাই লেখা আছে ক্রোমোজোম ক্রস শেপ কনফিগারেশন ভিজিবল অ্যাট ডিপ্লোটিং বিটুইন হোমোলোগাস ক্রোমোজোম ইজ কায়াজমাটা। তার অ্যান্সার হবে কি এটা ডি। তাহলে এবার মেলাবো DA1 ওকে, CA2, DA1 এই দুটোতে আছে, এবার CA2 এই দুটোতে আছে, তারপরে 3 A, এবার দেখো কোনটাতে আসছে 3 A, এটাতে আছে, এটাতে কিন্তু নেই। তাহলে অপশন কোনটা কারেক্ট, আবার দেখো এটাতে আছে কিন্তু এই দুটো মিলছে না, তাহলে 3 A এটা। এবার লাস্টেরটাও চেক করে নেবো, B 4 মিলেছে, 3 4 2 1, তাহলে এখানে বোঝা গেল কোন নম্বর অপশনটা কারেক্ট, থার্ড অপশনটা তাহলে কারেক্ট অপশন ইজ থার্ড। আশা করছি তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, এবং নেক্সট ক্লাসে আমরা যেটা করব আবার এমসিকিউ সেশনটাই কন্টিনিউ করব, কিন্তু আমরা কি করব নেক্সট ক্লাসে না নিটে যে ইয়ার কোশ্চেন এসছে ইয়ারলি সেই কোশ্চেন গুলো এবার ডিসকাস করবো। আমি মোটামুটি তোমাদেরকে যেরকম ট্রিকি কোশ্চেন হয় সেগুলো করিয়ে দিয়েছি, এবার বাকি যে কোশ্চেন থাকবে যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড সেগুলো বই থেকে প্র্যাকটিস করে নিও যে কোনো। আর যদি কোনো কোয়ারি থাকে তুমি আমাকে লিখতে পারো কমেন্ট বক্সে, আমি তোমাকে সাপ্লাই দিতে পারি বিভিন্ন এমসিকিউ, তো সেটা তোমাকে কমেন্টে লিখতে হবে। এবার বাকি যা ট্রিকি কোশ্চেন আমি মোটামুটি টাইপ গুলো করিয়ে দিয়েছি, এর বাইরে কোশ্চেন হয় না, এই মোটামুটি এতগুলো কোশ্চেন করলে তোমার নিটে মোটামুটি হয়ে যাবে এই সেল বায়োলজি থেকে। এবার নেক্সট দিন আমার ইয়ারলি কোশ্চেন গুলো ইয়ারে কি টাইপের কোশ্চেন আসছে সেটা একবার চেক আউট করে নেবো, লাস্ট ধরে রাখো 10 বছরের দেখবো কোশ্চেন কেমন আসছে। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা শেয়ার করে দেবে, আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তো তোমার বন্ধুদেরকেও তোমরা দিতে পারো। থ্যাংক ইউ and have a good day.